স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নানা চ্যালেঞ্জে আসলে দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে সাধারণ মানুষ থেকে সরকার সবাইকে। এর মধ্যেই নতুন করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এনবিআর, যার প্রভাব পড়ছে বিভিন্ন খাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। দর্শক, আজ আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির, আরও আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছ থেকেই যেমনটি বলছিলাম আসলে যে আসলে চড়া দ্রব্যমূল্য পরিস্থিতি এবং উচ্চ মূল্যস্ফীতি গত প্রায় 2 বছরের মতো সময় ধরে আমরা দেখছি যে 9% উপরে ছিল, 9%-এর নিচে নামানো যাচ্ছিল না। এখন 10%-র বেশি, সর্বশেষ ডিসেম্বর আমরা যেটি দেখেছি যে 11%। খাদ্য মূল্যস্ফীতি তো আরও বেশি, 13%-এর কাছাকাছি। তো অন্তর্বর্তী সরকার আসার পরে মানুষের আসলে এই দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা বা তাদের স্বস্তির জায়গাটায় একটা আশার জায়গা ছিল, কিন্তু সেই আশার জায়গাটা সরকার পূরণ করতে পারছে না কেন? আমরা বেঁধে যাচ্ছি কোথায়? দ্রব্যমূল্য পরিস্থিতি বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে আসলে এত দিন ধরে যে মূল্যস্ফীতি এত চড়া, তো আমরা তো বারবার বলছিলাম যে বোধহয় এর পিছনে রাজনৈতিক কোনো প্রভাব রয়েছে, অথবা এখানে বড় রকমের সিন্ডিকেট রয়েছে বাজারে, এবং যে বিদেশি যে পণ্যগুলো যেগুলো আমরা আমদানি করি সেগুলো আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ব্যাংকের চড়া সুদের হার, এই সব মিলে বিভিন্ন রকমের ফ্যাক্টরকে আমরা দেখছিলাম। কিন্তু এখন কি পরিস্থিতি? এখন কিন্তু আন্তর্জাতিক বাজারে আসলে জিনিসপত্রের দাম, ভোজ্য তেল থেকে শুরু করে অন্য ছোলার কথা যদি ধরি বা চিনির কথা ধরি, সেগুলোতে কিন্তু দামের উত্থান পতন সেরকম হচ্ছে না। এখন কিন্তু কিছুটা নিম্নগামীও বটে এই জিনিসগুলো। শীতের সবজির ধাক্কা একটা আমরা এটা দেখছি একটা আন্তর্জাতিক বাজার থেকে যেগুলো আমদানি করি, তো সেগুলো স্থিতিশীল এবং কিছুটা নিম্নগামী। এবং একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারে যে কপি, কিন্তু ফুলকপি আসলে মাটি নষ্ট করে ফেলা হচ্ছে, একেবারেই দাম পাওয়া যাচ্ছে না, হয়তো 50 পয়সা করে কেজি, তখনও ক্রেতা কোনো কোনো জায়গাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন এই যে শীতকালের যে শাকসবজি সেগুলোর সম্পূর্ণ যোগান রয়েছে, ফলমূলের সরবরাহ স্বাভাবিক। তো এই অবস্থায় আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের মাসে অন্তত জিনিসপত্রের দাম কমে, অ্যাটলিস্ট খাদ্য মূল্যস্ফীতি হয়তো সিঙ্গেল ডিজিটে চলে আসবে। কিন্তু এখন আমরা দেখলাম যে প্রায় 13% খাদ্য মূল্যস্ফীতি, এবং সব মিলিয়ে যে আমাদের সার্বিক সাধারণ যে মূল্যস্ফীতি সেটাও ডাবল ডিজিটে, 11%-এর কাছাকাছি। এই যে একটা বড় রকমের মূল্যস্ফীতির চাপ সাধারণ মানুষের উপর, তাহলে কবে আমাদের এই মূল্যস্ফীতিটা কমবে? তার কারণ আবার জানুয়ারি মাসে দেখা যাবে যে সেই আগের মতো পরিস্থিতি, যেহেতু এই শীতের সিজনটা শেষ হয়ে গেছে, তখন দেখা যাবে যে আসলে মূল্যস্ফীতিটা বাগে আনা যাচ্ছে না। তো এখন এই ক্ষেত্রে বেশ কয়েকটা বিষয় আছে অনুঘটক হিসেবে কাজ করছে। এক হলো যে কোনোভাবেই এই সিন্ডিকেট ভাঙা যায়নি। এখন সিন্ডিকেট আগে ছিল বাজারে হয়তো একটা, এখন দেখা যাচ্ছে আলুর বাজারে সিন্ডিকেট, তারপরে এই চিনির বাজারে সিন্ডিকেট। চিনি যদিও আসলে বেসরকারি পর্যায়ে আমদানি করা হয় এবং এর একটা নিয়ন্ত্রণ আছে কিছুটা, কিন্তু ভোজ্য তেলে যে সিন্ডিকেট আমরা দেখলাম যে এটা একেবারে তুঘলকি কাণ্ড, যেখানে বাজার থেকে আসলে এটা তুলে নেওয়া হলো তেল, এবং এরপরে দাম বাড়ানো হলো, এমনকি যে এখানে শুল্ক ছাড় দেওয়ার পরেও কিন্তু লাভ হলো না, এখনও কিন্তু সরবরাহ বাজার স্বাভাবিক না এবং দামও বেশি। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই অসহনীয়। তো এখানে আসলে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, সবারই প্রত্যাশা সাধারণ মানুষের, যে বাজারে অন্তত স্বস্তি আসবে, জিনিসপত্রের দাম অন্তত নাগালের মধ্যে থাকবে। দেখা যাচ্ছে যে মানুষের রিয়েল ইনকাম কমে যাচ্ছে মূল্যস্ফীতির কারণে, এবং কোনোভাবেই কোনো লক্ষণই নেই যে কিছুটা কমবে। এখানে একটা যুক্তি ছিল যে না ঠিক আছে, একটা সংকোচনমূলক মুদ্রানীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে সেটা তো কন্টিনিউ করছে বেশ কিছুদিন ধরে, কন্টিনিউ করছে, এবং এখানে ঋণের সুদের হার কিন্তু অনেক, এটা 15.5%, 16-17% কিছু কিছু জায়গাতে। তো এখন এই যে সুদের হার, সেটা দিয়ে একটু চিন্তা করা হচ্ছিল যে না সেক্ষেত্রে হয়তো কিছু একটা ভালো প্রভাব আসবে। তার কারণ নীতি সুদের হার বাড়ালে এটা সারা পৃথিবীতে দেখা গেছে যে এটা মূল্যস্ফীতি কমে যায়, কিন্তু বাংলাদেশে একটু উল্টো পথে হাঁটছে। তো এখন এই জায়গাতে আসলে কি করার আছে, তো এটা নিয়ে আমরা অনেক ধরে চিন্তা ভাবনা করছিলাম, এবং সরকারও বিভিন্ন পথ খুঁজছিল, কিন্তু আলটিমেটলি আসলে এদের কোনো দিকে আসলে আমরা যেতে পারছি না। এখন সিন্ডিকেট তো কোনোভাবেই ভাঙা যায়নি, কোনো একটা প্রোডাক্টের ক্ষেত্রেও ভাঙা যায়নি। আচ্ছা, আপনার কাছে একটু আসবো হাসান মামুন। সিন্ডিকেট কি আছে এটা নিয়ে তো অনেকে অনেক কথাই বলছেন, অনেকে স্বীকার করেন, অনেকে করেন না। আপনাদের আসলে অবজারভেশনটা কি? সিন্ডিকেট কি আছে, বা সেটা কি সরকারের থেকে শক্তিশালী, বা সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? আচ্ছা, সিন্ডিকেট নিয়ে কিন্তু অর্থনীতিবিদদের মধ্যে একটু বিতর্ক আছে। মনে করা হয় যে যেসব পণ্যের বিক্রেতা, উৎপাদক, সরবরাহকারী কম,
তাদের মধ্যে সিন্ডিকেশনের সুযোগ আছে, কিন্তু বিক্রেতা যদি অসংখ্য হয়, অগণিত হয়, সেখানে সিন্ডিকেটের সুযোগ নাই, এরকম একটা কথা মানে অর্থশাস্ত্রে আছে আর কি। তো বাংলাদেশের কেসটা একটু স্পেশাল বলে মনে হয়। এখানে সিন্ডিকেটবাজির অভিযোগ উঠছে এবং বড় বড় অর্থনীতিবিদও কিন্তু বলছেন, মাহফুজ ভাই একজন অর্থনীতিবিদ, তো তারা কিন্তু বলছেন যে সিন্ডিকেটের প্রভাব আছে বাজারে। আচ্ছা, সিন্ডিকেটের পাশাপাশি কিন্তু চাঁদাবাজির প্রভাবের কথা আলোচিত হওয়া উচিত। মানে চাঁদাবাজি কি গেছে, সিন্ডিকেটবাজি আছে কি নাই সেটা নিয়ে না হয় বিতর্ক আছে, চাঁদাবাজিও কি গেছে? বলা হয় যে হাত বদল অর্থ হয়েছে। উপদেষ্টা নিজে কিন্তু বলেছেন যে চাঁদাবাজির বাস্তবতাটা অপসারিত হয়নি, তাই না? তো এই পরিবর্তনের পর, মানে গণ অভ্যুত্থানে সরকার বদলের পরে কিন্তু যখন একটুখানি প্রভাব দেখা গেল বাজারে, সেটা হতে পারে জুলাইয়ের যে অস্থিরতা সেটার প্রশমনের পর আসলে একটা স্বাভাবিক একটা প্রভাব পড়েছিল বাজারে। তখন বলা হচ্ছিল যে চাঁদাবাজি হচ্ছে না বলে জিনিসপত্রের দাম একটু কমে এসছে, এটা কিন্তু আলোচিত হচ্ছিল, মিডিয়াতেও এসেছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে এবং চাঁদাবাজির কিছু ঘটনা কিন্তু মানে দৃশ্যমানও, যেমন আমরা রাজধানীতে দুজন ব্যবসায়ী আক্রান্ত হওয়ার ঘটনা দেখেছি, যদিও এটা নিত্যপণ্যের বাজারের সঙ্গে সম্পর্কিত না, ওটা হচ্ছে মাল্টিপ্ল্যানের দুজন ব্যবসায়ী আক্রান্ত হয়েছে প্রকাশ্যে, তাই না? মনে করা হচ্ছে চাঁদাবাজি এখানে জড়িত। চাঁদাবাজি যায়নি, চাঁদাবাজির হাত বদল হয়েছে, এই কথাটা কিন্তু অনেকেই বিশ্বাস করে। তো এগুলো হচ্ছে নন ইকোনমিক ফ্যাক্টর, মানে অর্থনীতি বহির্ভূত উপাদান। কিন্তু অর্থনীতির কতগুলো নিজস্ব কারণেও এই মূল্যস্ফীতি আসলে কমছে না। তার মধ্যে আমি একটা বলবো যে ডলারের দাম, এটা মাহফুজ ভাই হয়তো বলবেন, ডলারের দাম কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ছিল, বাড়তে বাড়তে একটা স্থিতিশীল অবস্থায় এসেছিল এবং নতুন গভর্নর বলছিলেন যে এটা স্থিতিশীল হয়ে এসছে, কিন্তু এটা আবার জাম্প করেছে, বেড়েছে, তাই না? এবং ব্যাঙ্কগুলোকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে, কারণ তারা বেশি দামে বিক্রিও করতে পারছে। তো বলা হচ্ছিল ডিসেম্বরে লেনদেনের একটা ব্যাপার ছিল, মানে দায় পরিশোধের একটা ব্যাপার ছিল, সেই কারণে এর চাহিদা বেড়েছিল। তো এখনও কিন্তু ব্যাংকে এলসি জটিলতা এটা আছে, ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিশেষ করে আমদানিকারক যারা, তারা অভিযোগ করেন যে এলসি জটিলতা এখনও আছে, এটা যায়নি পুরোপুরি। তো এর সঙ্গে কিন্তু মূল্যস্ফীতির সম্পর্ক আছে। আমরা জানি সামনে রমজান আছে এবং রমজানের অনেক আগে থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, বেশ কিছু পণ্যে শুল্ক কমিয়ে, এবং শুল্ক অনেক ক্ষেত্রে শূন্য করে দেওয়া হয়েছে প্রায় বেশ কিছু পণ্যে, সেগুলোর দামও কিন্তু কমছে না। এটা খুব ইন্টারেস্টিং মানে এটা খুব বেদনাদায়ক। সরকার বলছে যে তারা যে ভ্যাট বাড়িয়েছেন সেটার একটা বড় কারণ হচ্ছে যে ওইখানে অনেক ছাড় দেওয়া হয়েছে, ওখানে কয়েক হাজার কোটি টাকা সরকারের রাজস্ব লোকসান হবে, যে জন্য এখানে কিছু বাড়তি রাজস্ব আদায়ের চেষ্টা, মানে এটা একটা কারণ হিসেবে বলা হচ্ছে। আরও আছে, মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপার আছে সরকারি কর্মচারীদের, যেটা খুবই বিতর্কিত, যে সরকারি কর্মচারীদের বেতন ভাতা অনেক বাড়ানো হয়েছিল বিগত সরকারের আমলে কয়েক দফায়, এবং তারা নানাভাবে উপকৃত, তাদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে। আমরা একটু মানে যদি আপনি অনেকগুলো কারণের কথা বলছিলেন, তো মানে সেক্ষেত্রে মানে কোনো পরামর্শ আছে কিনা আপনার, মানে সরকার আসলে বর্তমান যেই রাজনৈতিক বাস্তবতা এবং সরকারের কাছে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, মানে সেখানে মোটা দাগে এই ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার একটা পদক্ষেপ তো নিয়েছে যে বেশ কিছু মানে জরুরি পণ্যে শুল্ক কমিয়েছে, এর একটা প্রভাব হয়তো কিছুদিন পরে পড়বে, নতুন মানে আমদানিটা বাজারে এলে হয়তো প্রভাব পড়বে। আর হচ্ছে যে সরকারের যে খাদ্য সহায়তা কর্মসূচি, এখানে একটা খারাপ খবর আছে, ট্রাকসেল বন্ধ আছে, এবং টিসিবির মাধ্যমে চাল দেওয়া হতো, সেই চালও বোধহয় একটু বন্ধ আছে, কারণ খাদ্য অধিদপ্তর চাল দিতে পারছে না, তাদের অর্থ সংকট আছে। তালিকা নিয়েও একটা তালিকা নিয়ে সমস্যা নিয়ে সমস্যা, মানে ওই স্মার্ট কার্ড তৈরিতে কিছু জটিলতা তৈরি হয়েছে এবং এখানে কিছু দুর্নীতির অভিযোগ আছে, মানে তালিকা তৈরিতে 1 কোটির বদলে প্রায় অর্ধেক কার্ড বোধহয় স্মার্ট কার্ড চালু আছে, অন্যগুলো চালু নেই। তো তারপরেও কিন্তু সরকার খাদ্য সহায়তাটা সেভাবে করতে পারছে না, এটা দেখা যাচ্ছে, কারণ অর্ধেক লোককে দিতে হচ্ছে না, তাই না? তো এই অবস্থায় সরকারের চেষ্টা একটা থাকতে হবে, সেই চেষ্টা একটু ঘাটতি দেখা গেল এই যে ভ্যাট বৃদ্ধিতে,
আচ্ছা, আমরা দেখলাম যে এই প্রসঙ্গটা আমরা স্পর্শকাতর কিছু ক্ষেত্রেও স্পেসিফিক আবার VAT আসবো। বাড়ানো হয়েছে। ডক্টর মাহফুজ কবির, আপনিও বলছিলেন তো আসলে এখন সরকারের করণীয় কি, মানে সেই মুদ্রানীতি বা শুল্ক ছাড়ের কিছু বিষয় আছে, কিন্তু ওভারঅল বাজার নিয়ন্ত্রণ বা সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে কি করতে পারে সরকার? এই হঠাৎ করে যেরকম চালের বাজারে একটা অস্থিরতা আমরা দেখলাম যে খুব হু হু করে বেড়ে গেল দাম, অথচ উৎপাদন কিন্তু মানে ডোমেস্টিক প্রোডাকশন সেটা কিন্তু স্বাভাবিক। তো এই জায়গাতে আমি মনে করি যে একটু আলাপ আলোচনার দরকার রয়েছে যে কিভাবে আসলে এই চালের বাজারে যে সিন্ডিকেট মানে হলো যে আমাদের যে বড় মিলার রয়েছে আর কি, প্রায় 50 থেকে 55 জন, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে বাজার। তো ওই জায়গাতে কি করা যায়? তো আমি মনে করি যে পরিষ্কার একটা বিষয় আছে এখানে, তার কারণ ওনারা কিন্তু প্রায় মানে যে শোনা যায় যে তারা রাজনৈতিক ব্যক্তি। তো এই সময়ে কিভাবে তারা আসলে তাদের প্রভাবটা বিস্তার করেন? তো ওইখানে কিন্তু খুব সহজেই আমাদের এনবিআর এর কিছু কর্মকর্তাদের যদি পাঠিয়ে দেওয়া হয়, একটু ফাইল নাড়াচাড়া করলেই কিন্তু তারা মোটামুটি ঠিক হয়ে যাবেন। তার কারণ তাদের অনেকেই সম্পর্কে শোনা যায় তারা ঠিকমতো কর পরিশোধ করেন না। তো এইগুলো তো বিভিন্ন রকমের মেথড আছে যেটা দিয়ে হয়তো কাজ করা যায়। আর আরও কিছু জায়গা আছে, যেমন এই যে তেলের বাজার, সেখানে দেখা গেল যে কোনো কোনো গ্রুপ নাকি বিশাল অঙ্কের অর্থ ফাঁকি দিচ্ছেন, কর ফাঁকি দিয়েছেন, অথচ তারা তেলের বাজারে কিন্তু প্রায় একচেটিয়া ব্যবসা করছেন আর কি, তারা বড় সিন্ডিকেট 5-6টা কোম্পানির একটা। তো এই কাজগুলো কিন্তু সহজেই যেটা এনবিআর করতে পারে সেটা আমরা সর্বোচ্চ পর্যায় থেকে চাপাচাপি করছি, তো সেই কারণে কাজ হচ্ছে না। আমি মনে করি যে এনবিআর এর একটা বড় রকমের রোল রয়েছে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার, মানে এই যারা মার্কেটে প্লে করেন আর কি তাদের জায়গাতে। তো এটা একটা, আরেকটা হচ্ছে যে সেটা সবচেয়ে বড় কাজ আমাদের করতে হবে, সেটা হলো যে উচ্চ যে সুদের হার সেটাকে একটু কমাতে হবে, অন্তত 1-2% যদি একটু কমানো যায় সুদের হার, তাহলে কিন্তু ব্যবসার খরচটা অনেকটা কমে। এখন আসলে ওইরকম বিনিয়োগের ক্ষেত্রটা অতটা সুবিধাজনক নয় এই মুহূর্তে। যখনই সুদের হার কমবে তখনই বিনিয়োগ বাড়বে, তখনই কিন্তু উৎপাদন খরচ কমবে, কমলেই কিন্তু তখন জিনিসপত্রের দামটা এমনিতে কমে আসে। তো এই কাজগুলো যদি সরকার করে খুব দ্রুত একটা ভালো ফলাফল আসবে। হাসান মুন, আপনার কাছে একটু, আপনি বলছিলেন যে ভ্যাট বৃদ্ধির কথা, মানে এই যে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির যেই সিদ্ধান্ত, এর অনেক পণ্যই তো আসলে বা সেবাই একদম সাধারণ মানুষ রিলেটেড, অনেক কম আয়ের মানুষ রিলেটেডও কিছু বিষয় আছে, মানে সেই জায়গাটায় মানে সরকার এই সিদ্ধান্ত নিচ্ছে কেন, বা জনগণের উপর এটার আসলে কতখানি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে? আচ্ছা, সরকার তো আর পরিষ্কার ব্যাখ্যা দেয়নি যে এই কারণে নেওয়া হয়েছে। পরিষ্কার ব্যাখ্যা থাকলে ভালো ছিল। বরং এই সরকার স্বচ্ছতায় বিশ্বাসী যেহেতু, এবং তাদের যেহেতু কোনো রাজনৈতিক সেরকম উদ্দেশ্য নাই, দল নাই, তাই না, পরিষ্কার বললেই হতো যে এই কারণে বাড়াচ্ছি। আচ্ছা, সেটা এনবিআর এর তরফ থেকে একটা বক্তব্য আমরা সাংবাদিকরা বের করেছি যে IMF এর 12,000 কোটি টাকা বাকি সময়ে রাজস্ব আদায় বাড়বে, রাজস্ব আদায়ে ঘাটতি আছে এই জন্য। তো রাজস্ব আদায়ে ঘাটতি কেন সেটা তো আমরা জানি, অর্থনীতি একটু স্লথ হয়েছে, অর্থনীতির গতি মন্থর হলে আয় কমে যায় এবং নানা ধরনের কর আহরণ কমে যায়, এটা হচ্ছে অটোমেটিক। তো আমরা দেখব যে মানে 3 মাস পর পর যে প্রবৃদ্ধির যে হিসাব দেওয়া হয় তাতে কিন্তু অবস্থা ভালো না, বিশেষ করে কৃষির অবস্থা খুবই খারাপ ছিল প্রথম প্রান্তিকে এই বছরের। সামগ্রিকভাবে অবস্থা খারাপ ছিল, ধীরে ধীরে গিয়ার আপ করছে কিন্তু খুব করছে না। এবং IMF সহ উন্নয়ন সহযোগীরা বলছে যে আমাদের প্রবৃদ্ধি এবার খুব বেশি ভালো হবে না, মানে 4-এর উপরে উঠবে না, কোভিডের সময় বা তার চেয়ে নিচে নেমে যাবে এই অবস্থা। তো এই অবস্থা তো রাজস্ব আহরণ কমবে, এটা স্বাভাবিক। তো রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকার উদ্যোগী হয়েছে, সেটাতে কোনো দোষ নাই। কিন্তু আপনি কিভাবে রাজস্ব আহরণ করবেন সেটা হচ্ছে প্রশ্ন। IMF কিন্তু বলেনি যে ভ্যাট বাড়িয়ে এবং যে পণ্যের দাম বাড়ানো হয়েছিল এই বাজেটে সেই পণ্যের দাম আবার নতুন করে বাড়িয়ে কর আহরণ করতে হবে, এটা কিন্তু IMF বলেন। IMF বলেছে কর জিডিপি অনুপাত বাড়াতে। তো কীভাবে বাড়াবো এটা আমাদের ব্যাপার। বলা হচ্ছে যে ওই তো আয়কর বাড়ানোর উদ্যোগ বেশি থাকা উচিত ছিল, করের আওতা বাড়ানো উচিত ছিল, যেগুলো চিরাচরিত আমরা বলে থাকি, তাই না, যে কর খাতে সংস্কারের যেসব দিক আছে সেগুলো বাস্তবায়ন করা, পরিচালন ব্যয় কমানো, তারপরে হচ্ছে এডিপি বাস্তবায়ন কমানো, এগুলো কিন্তু এই সরকার শুরুতে বলেছিল যে অপচয় কমানো হবে ইত্যাদি, এবং এডিপি বাস্তবায়নও কমানো হবে। এডিপি বাস্তবায়নের অবস্থা কিন্তু এমনিতেই খারাপ, যথেষ্ট খারাপ। তো এটা একটা নিয়ন্ত্রণে এনে রাজস্ব আহরণ যাতে বেশি করতে না হয়, মানুষের উপর যাতে চাপ কম পড়ে, এটা করা হবে বলা হয়েছিল। কিন্তু মধ্যভাগে এসে ব্যাপকভাবে এটা মানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক দুটোই, কোনো কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু দুটোই বাড়ানো হয়েছে। এবং ওই যে বললাম যে এই বাজেটই বাড়ানো হয়েছে, আবার বাড়ানো হয়েছে। যেমন এই যে সেলফোন সেবায় কিন্তু এটা হয়েছে,
এবং সেলফোন ব্যবহার তো একেবারে গ্রাম পর্যন্ত সর্বসাধারণ করে, তাই না? বিদেশে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু মানুষ সেলফোনের অ্যাপগুলো ব্যবহার করে। তারপরে আপনি যে সেলফোন থেকে ব্রডব্যান্ডে যাবেন তারও মানে ব্রডব্যান্ডের সম্পূরক শুল্ক নতুন করে আরোপিত হচ্ছে, সম্পূরক শুল্ক ছিল না, শুধু ভ্যাট ছিল। আচ্ছা, ওষুধের দামও বৃদ্ধির একটা চেষ্টা আছে, এটা খুবই বেদনাদায়ক। ওষুধের দাম কিন্তু মাঝে কয়েক দফায় বেড়েছে এবং অনেকে জরুরি ওষুধ তো কিনছে না। মানে আপনার মানে সেক্ষেত্রে পরামর্শ কি থাকবে? পরামর্শটা হলো ওইটাই যে সরকারের উচিত ছিল স্পর্শকাতর পণ্যগুলো অন্তত বাদ দেওয়া। আমি একটা খালি খবর দিতে চাই, আজকে একটা খবর আছে যে এলপি গ্যাসে যে ভ্যাট বাড়ানো হয়েছিল 5 থেকে 15, এটা সংশোধন করে 7.5 করা হয়েছে। মানে এটা স্পর্শকাতর, কারণ হচ্ছে শিল্পেও ব্যবহৃত হয় এলপি গ্যাস। এখন তো গ্যাস সংকট চলছে দেশে, তাই না? হিউজ গ্যাস সংকট। তো এলপি গ্যাস এবং রান্নাঘরে ব্যবহার হয়, রান্নাঘরেও গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এটা একটা স্পর্শকাতর পণ্য এবং ওষুধও একটা স্পর্শকাতর পণ্য, সেলফোন সেবা, ব্রডব্যান্ড ইত্যাদি। তো এগুলো দেখা উচিত ছিল। ডক্টর মাহফুজ কবির, মানে সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট কেমন? মানে আমরা সাম্প্রতিক সময়ে যে গবেষণাগুলো দেখি যে দারিদ্র্যের হার বাড়ছে বা দারিদ্র্য সীমার একদম উপরে যারা ছিল, তো মূল্যস্ফীতির চাপে তো তারা দীর্ঘদিন, তো এর মধ্যে এই বাড়তি ভ্যাট ট্যাক্স মানে এইটা তো তাদের উপর একটা প্রভাব আছে। মানে সেই জায়গাটায় আসলে কি দেখছেন চিত্রটা, বা কি ইম্প্যাক্ট পড়তে পারে? এই ইম্প্যাক্টটা খুবই পরিষ্কার, তার কারণ ভ্যাট এবং এই যে সম্পূরক শুল্ক যে পণ্যগুলোর উপরে আসলে আরোপ করা হয়েছে, মানে যেটা বাড়ানো হয়েছে, তো সেগুলো কিন্তু প্রায় 100টার উপরে যে পণ্য এবং সেবা। তো সুতরাং এগুলোর ব্যবহারকারী কিন্তু একেবারে সাধারণ মানুষ, বিশেষ করে একজন নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত সবাই আসলে এটাকে ভোগ করে থাকেন, ব্যবহার করে থাকেন। তো সুতরাং তার মানে হলো যে দেশের সিংহভাগ মানুষের উপরে কিন্তু এর প্রভাব পড়ছে এবং এটা অবশ্যই নেতিবাচক। এবং ওই জিনিসগুলোর দাম কিন্তু ইতিমধ্যেই বেড়ে গেছে এবং ইতিমধ্যেই ক্রেতাদের একটা অংশ তারা কিন্তু এর ব্যবহার কমিয়ে দিয়েছেন। তো তার মানে কি? মানে হচ্ছে যে এই তারা যেহেতু এটা ভোগ করবেন না এবং ইতিমধ্যেই যেহেতু এই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার মানে হলো যে তারা তাদের আয়ের একটা অংশ কিন্তু সাবস্টিটিউট করছেন এখান থেকে। তো এবং সব মিলিয়ে যেটা দাঁড়াবে, এর মধ্যে কিন্তু খাদ্যপণ্য আছে, এর মধ্যে কিন্তু পেইন্টিংয়ের প্রোডাক্ট আছে, এখানে ট্রান্সফরমার আছে, কি নেই আসলে এটার মধ্যে? তো তার মানে হলো যে এই যে দেশের যে লক্ষ লক্ষ যে ক্ষুদ্র উদ্যোক্তা, তারা কিন্তু ইতিমধ্যেই যে এখন চিন্তাভাবনা করছেন, তারা হতাশ হয়ে গেছেন, চিন্তাভাবনা করছেন যে বিনিয়োগ করবেন কি করবেন না, বাড়াবেন কি বাড়াবেন না। তো কর্মসংস্থান এখানে কমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সব মিলিয়ে আসলে সাধারণ মানুষের উপরে, নিম্ন আয়ের মানুষের উপরে নেতিবাচক প্রভাবটা বেশি। আর ভ্যাটের মতো বা সম্পর্ক শুল্কের মতো যেটা পরোক্ষ কর রয়েছে, পরোক্ষ করগুলো আসলে এই দরিদ্র মানুষ বা সীমিত আয়ের মানুষের উপরে বেশি পড়ে তার প্রভাব, উচ্চ আয়ের মানুষের উপরে কম পড়ে। মানে আপনার কি মনে হয় আসলে মানে সরকার এই সহজ পথে হাঁটলো কেন? মানে এটা বিষয়টা খুবই পরিষ্কার। এটা তো জনপ্রিয়তার সাথেও সম্পর্কিত সরকারের। আসলে এই সরকার কিন্তু এখন মানে অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের যেমন প্রত্যাশার চাপ অনেক বেশি এবং একই সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে তাদের কানেকশনটা কিন্তু কম, যার ফলে এই যে যেহেতু ব্যবসায়ীরা সহযোগিতা করছে না সরকারকে, রাজস্ব দিচ্ছে না, অনেক বিভিন্ন রকম অজুহাত করছে, তো এই কারণে দেখা যাচ্ছে রাজস্ব সহায়তা কমে গেছে। এটা ছোট্ট পরিসংখ্যান হচ্ছে কি যে গত বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যদি হিসাব করি সময়, তো সেটার তুলনায় এই বছরের জুলাই টু নভেম্বরে 2.62% রাজস্ব আদায় কমে গেছে এবং একই সঙ্গে নভেম্বর টু নভেম্বরে কমে গেছে প্রায় 9%। তাহলে এখন এমনিতে তো বাজেট বেড়ে গেছে, তো যার ফলে আসলে অর্থটা আসবে কোত্থেকে? এই উন্নয়ন সহযোগীরা কিন্তু বাজেট সাপোর্টটা দিচ্ছে না। অন্যদিকে ব্যাংক থেকে যে টাকা নেওয়া হবে তারও তো কোনো উপায় নেই, তার কারণ এমনিতেই যে ব্যাংকগুলো বিশেষ করে 17টা ব্যাংকের মতো সেখানে তারল্য সংকট আছে এবং তারা আসলে তাদের এই সংকট মোকাবেলার জন্য যে ব্যাংকগুলোতে একটু উদ্ধৃত তারল্য রয়েছে সেখান থেকে ধার করছেন, যার ফলে এখান থেকে তো সরকারের ধার করার সুযোগ নেই, সঞ্চয়পত্র বিক্রি কম হচ্ছে, তো সরকার যাবেটা কোথায়? তো এই কারণেই আসলে এই যে একেবারে অজনপ্রিয় এবং যথেষ্ট নিন্দা হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা কিন্তু বাধ্য হয়েছে এটা করতে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা নিরুপায় হয়েই সরকার আসলে এই পথে হেঁটেছে এবং বলা হচ্ছে যে আইএমএফ নাকি বলেছে, আইএমএফ বলেছে যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে, কিন্তু তারা কখনোই পরোক্ষ করের কথা বলে না, তারা বলে প্রত্যক্ষ করের দিকে যেতে। তো এখন প্রত্যক্ষ কর তো আর বাড়ানো যাচ্ছে না, তো এই সমস্ত নানা চিন্তা ভাবনা করে সরকার এই পথে হেঁটেছে। হাসান ইমাম, আমরা একটু ব্যাংকিং খাতের কথা বলছিলেন ডক্টর মাহফুজ কবির, মানে এই জায়গাটা একটা সংস্কারের প্রক্রিয়া চলছে, আমরা দেখছি কিছু দুর্বল ব্যাংকে টেনে তোলা হচ্ছে, গ্রাহকদের স্বার্থ জড়িত ছিল, একটা খুব বাজে সিচুয়েশন আমরা দেখেছিলাম কিছুদিন, এখন কিছুটা ইমপ্রুভ করছে। মানে এই যে আর্থিক খাতের যে সংস্কার, এই মানে এই অন্তর্বর্তী সরকার নিচ্ছে যে উদ্যোগগুলো, মানে স্যাটিসফ্যাক্টরি কিনা, বা মানে সেই জায়গাটা থেকে সেই ধরনের আগের মতো অনিয়ম দুর্নীতি থেকে আমরা বের হয়ে আসতে পারছি কিনা, মানে ট্রেন্ডটা কি দেখছেন, মানে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা? আচ্ছা, আমরা তো এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টের কথা জানি, তো সেখানে যেসব খাতে লুটপাটের কথা বলা হয়েছিল বা হয়েছে,
তার মধ্যে কিন্তু ব্যাংক খাত 1 নম্বরে। ব্যাংক খাত, জ্বালানি খাত, আইসিটি খাত, তারপর হচ্ছে মেগা প্রজেক্ট, এই 4টায় ব্যাপক লুটপাট হয়েছে। এবং এই লুটপাটের অর্থ দেশে বিনিয়োজিত হলেও কিন্তু কর্মসংস্থান হতো, সেটা হয়নি, মূলত পাচার হয়েছে, তাই না? এখন 60% পাচার হয়েছে শ্বেতপত্রের তথ্য পাচারের অনুযায়ী। খবরাখবর আমরা পাচ্ছি, মানে পাচারের সুবাদে কী সব ঘটনা বাইরে ঘটেছে, ক্ষমতার উচ্চ পর্যায়ের সঙ্গে জড়িত লোকজন কিভাবে যুক্ত হয়েছে সেগুলো আমরা জানি। এবং পাচারটা প্রাতিষ্ঠানিক সহায়তাতেই হয়েছে, এটাও জানা যাচ্ছে। খুবই বেদনাদায়ক যেটা, মানে প্রতিষ্ঠান ধসিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কোনো নজরদারি ছিল বলে মনে হয় না, থাকলে ব্যাংক খাতের এই পরিস্থিতি হতে পারে না, এটা অসম্ভব, তাই না? ব্যাংক খাতের এই পরিস্থিতি কখনো ছিল না আমাদের দেশে। এবং বলা হচ্ছে যে পৃথিবীতে সাম্প্রতিক ইতিহাসে ব্যাংক খাতে এরকম লুটপাট কমই হয়েছে। যেসব ঋণের খবর আমরা পাই, যেসব অর্থ আত্মসাতের খবর পাই, এবং যেসব প্রক্রিয়া খুবই ভয়ঙ্কর। ব্যাংক দখল হয়েছে, ইসলামী ব্যাংক দখলের কথা আমরা জানি, এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় হয়েছে, সামরিক গোয়েন্দা ব্যবহার করে হয়েছে, ভয়ঙ্কর ঘটনা। যাই হোক, তো প্রায় 9-10টা ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল, মানে তারল্য সংকট ছিল, তারা মানে আমানতকারীদের চাপ মোকাবেলা করতে পারছিল না। তাদের কিন্তু তারল্য সহায়তা, নগদ অর্থের সহায়তা দেওয়া হয়েছে। অন্য ব্যাংক থেকে চেষ্টা হয়েছে শুরুতে, পরে দেখা গেছে অন্য ব্যাংকও চাচ্ছে না, ফলে বাংলাদেশ ব্যাংকে কিন্তু তার ওই যে ঘোষণা পরিবর্তন করে 22,500 কোটি টাকা, মাহফুজ ভাই বলছিলেন, অনেকদিন মানে সিদ্ধান্ত থেকে পরে সরে আসতে মানে হয়েছে। সিদ্ধান্ত থেকেও সরে আসতে হয়েছে। আসলে পরিস্থিতিটা এমনই যে সিদ্ধান্তে অটল থাকা কঠিন। তো গভর্নর চেষ্টা করেছেন, তারপরে উনি বলছেন যে এই টাকাটা আবার তুলে নেওয়ার ব্যবস্থা হবে যাতে মূল্যস্ফীতিতে প্রভাব না পড়ে, কিন্তু ইতোমধ্যে মনে হয় কিছুটা প্রভাব পড়েছে। আর এই যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া প্রায় 8,000 কোটি টাকা, সমকাল একটা রিপোর্ট করেছে। তো এই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তটা কিন্তু খুবই অজনপ্রিয় হয়েছে, মানে ভ্যাট আরোপের সঙ্গে সঙ্গে এই মহার্ঘ ভাতার কথা শুনে মানুষ কিন্তু ব্যথিত, তাই না? এবং এটা বন্ধ রাখা উচিত ছিল, এটা বন্ধ রাখা উচিত ছিল। মানে সংকট, যেহেতু সংকটটা সবাই মিলে শেয়ার করা উচিত, জি, এবং সরকারি কর্মচারীদেরও এই মনোভাব থাকা উচিত ছিল, এবং সরকারেরও বাধ্য করা উচিত ছিল তাদের যে তোমাদেরকে এবার মহার্ঘ ভাতা দেওয়া হবে না। মানে এমনিতে সংস্কার যে কার্যক্রমগুলো, মানে যেই আর্থিক খাতে বিভিন্ন জায়গায় যে উদ্যোগগুলো, ব্যাংক, আর্থিক ব্যাংক খাত, খাতে মনে হয় যে লুটপাটটা বন্ধ হয়েছে, অন্তত এটা হয়েছে, পাচার কমেছে এটা মনে হয়। কিন্তু ব্যাংক খাতের পরিস্থিতির তো দ্রুত উন্নতি বা রাতারাতি উন্নতি তো সম্ভব না, তাই না? এখানে যে আস্থার সংকট তৈরি হয়েছে, এটা ফিরিয়ে আনা কিন্তু কঠিন। এবং এই আস্থার সংকট যাতে না বাড়ে সেজন্যই কিন্তু যেসব ব্যাংক বসে পড়ার কথা, মানে যেসব ব্যাংক আসলে বাজার থেকে বিদায় হওয়ার কথা, এরকম কয়েকটা ব্যাংকে রক্ষা করা হয়েছে। বাঁচিয়ে রাখা হয়েছে। জি, ডক্টর মাহফুজ কবির, মানে আর্থিক খাতের সংস্কারে সঠিক পথে হাঁটছে কিনা আসলে অন্তর্বর্তী সরকার? আর্থিক খাতে আসলে সংস্কারে আর কি করতে পারে অন্তর্বর্তী সরকার, সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ অর্থ পাচার তো বন্ধ প্রায়, মানে যেটা এই মিস ইনভয়েসিং এর মাধ্যমে যেটা হতো বা অন্য কোনো ভাবে আসলে পাচার হতো বাল্ক অ্যামাউন্টে, তো সেগুলো কিন্তু বন্ধ আছে এখন। এবং আরো কতগুলো বিষয় আছে, যেমন এই যে কিছু কিছু ব্যাংকে আসলে বোর্ড চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, আবার এই যে সরকারি ব্যাংকগুলোতে সেগুলোতে কিছু নতুন এমডি দেওয়া হয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে কি, যে আসলে খেলাপি ঋণের পাহাড় জমেছে, প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ বলা হচ্ছে আর কি, যদিও সরকারি হিসেবে আর কিছুটা কম, 2,85,000। হ্যাঁ 2,85,000, আর কিছুটা বাড়বে আর কি, আমার মনে হয় যে নতুন রিপোর্ট বাড়ছে, দিন দিনই বাড়ছে, দিন বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেদনাদায়ক বিষয় হচ্ছে কি, যে শোনা যাচ্ছে এটা যে 6টা যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেগুলো নাকি আর 10 বছরে দাঁড়াতে পারবে না, মানে খালি নাকি করে ফেলা হয়েছে, এবং একটা গ্রুপ এই পুরো এই ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে। তো এটা একটা ঘটনা ঘটেছে। আর বেসরকারি ব্যাংক তো লুট করেছি আমরা জানি এখানে, এবং একটা গ্রুপের কাছে প্রায় 90,000 কোটি টাকার খেলাপি ঋণ। তো এই দুটো গ্রুপই তো শেষ করে দিল, প্রায় 40 আর 90 যদি আমরা যোগ করি 1,30,000 কোটি টাকা, আরও তো আছেই সিরিয়ালে। এইভাবে এত বিপুল পরিমাণে খেলাপি ঋণ থাকলে আসলে আর কি সংস্কার করতে পারবে সরকার? ওইগুলোকে তো আসলে ফেরত আনতে হবে প্রথমে। তো ফেরত আনার মধ্যে যে আইনি জটিলতা রয়েছে সেগুলো এই এখনকার বাংলাদেশি আইন দিয়ে এই অর্থ ফেরত আনা অসম্ভব। যে টাকা বাইরে পাচার হয়ে গেছে সেগুলোও আনা অতটা সহজ হবে না, আরও অসম্ভব। তো যার ফলে হয়তো যেটা হবে এখন, মানে আমাদের অত বেশি প্রত্যাশা করা উচিত না। এই যে সংস্কার যেগুলো চলছে এখন, তো সেগুলোই চলমান থাকুক, এবং এর মধ্যে যেন আর নতুন করে কোনো ব্যাংক বসে না যায় বা কোনো সমস্যা যেন না হয়। যে ব্যাংকগুলোর প্রয়োজন তার হলো সহায়তা, সেগুলো 22,000 কোটি কি আরও বেশি যদি টাকা ছাপতে হয় দিয়ে ব্যাংকগুলোকে অন্তত রাখতে হবে দাঁড় করিয়ে। আর এই যে এখন যে কিছু কিছু ব্যাংকে যেটা হচ্ছে যে তাদের এমডিদেরকে যেহেতু বাধ্যতামূলক ছুটি 3 মাসের, তো এখন কিছু বোধহয় ইনভেস্টিগেশন হচ্ছে, অডিট হচ্ছে, তো ওগুলো হওয়ার পরে যদি না এরকম পাওয়া যায় কিছু কোনো সমস্যা, তাহলে সেক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
তো এই কিছু কিছু জায়গায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে শাস্তি দিয়ে, যে আসলে আমরা সবসময় বলি যে ব্যবসায়ীরা সব লুট করে নিল, কিন্তু ম্যানেজমেন্টও তো জড়িত, ম্যানেজমেন্টের সাইন ছাড়া তো টাকা যায় কিভাবে? তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া উচিত এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের একটু শক্ত পদক্ষেপ যদি হয় থাকে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এই কাজটা সহজেই চাইলে পারে, তো এই কিছু ব্যবস্থা নেওয়া হোক, নিলে তখন কিন্তু আস্থার জায়গাটা আরেকটু শক্ত হবে। তবে যদি আমরা সমস্ত সেক্টর কম্পেয়ার করি, তার মধ্যে এই মুহূর্তে আসলে আর্থিক খাতের যে সংস্কার সেটা সবচাইতে জোরালোভাবে হচ্ছে এবং সেটা আসলে আরও সময় লাগবে এটা চালু রাখতে বা একটা জায়গাতে পৌঁছতে। আপনার কোনো পরামর্শ আছে কিনা আসলে এই আর্থিক খাতের সংস্কার, মানে কোন জায়গাগুলোতে সরকারের বেশি নজর দেওয়া উচিত আসলে? আচ্ছা, আমি একটু বলি যে আমাদের কিন্তু অর্থনীতি সংস্কার কমিশন হয়নি, মানে টাস্ক ফোর্স হয়েছে। জি, বোধহয় অর্থনীতি সংস্কার কমিশন হওয়া দরকার ছিল, তাহলে এর মধ্যে এই বিষয়গুলো চলে আসতো। আচ্ছা, তো মাহফুজ ভাইয়ের সঙ্গে আমি একমত যে ব্যাংক খাতে বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স কিন্তু ভালো, মানে সরকারের টোটাল পারফরমেন্স নিয়ে একটু মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। আমরা লক্ষ্য করব যে ইউনূস সাহেবের লাস্ট যে ইন্টারভিউ একজন সম্পাদকের সঙ্গে, সেখানে উনি একটু নিজেও হতাশা ব্যক্ত করেছেন, মানে চারদিকের চাপ এবং চারদিকের দুর্গতির মধ্যে সরকার পরিচালনা করা যে কঠিন, বিশেষ করে এই ধরনের প্রশাসন দিয়ে, এই যে অর্থনীতি তারা হাতে পেয়েছেন সেই অর্থনীতি দিয়ে সংকট মোকাবেলা, এটা যে কঠিন, এটা উনি সরলভাবে স্বীকার করেছেন। কিন্তু স্বীকার করলে তো হয় না, মানে মানুষের প্রত্যাশাও পূরণ করতে হবে। তো প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কিন্তু উদ্যোগী। আমরা সুফল হয়তো দ্রুত পাচ্ছি না, পাবো না, যেমন উনি বলেছেন যে মূল্যস্ফীতির ক্ষেত্রে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় এটা সুফল পেতে 12 থেকে 18 মাস সময় লাগবে। এটা কিন্তু স্বাভাবিক, বা ব্যাংক খাত ঠিক হতেও 2-3 বছর সময় লাগবে, 2-3 বছর সময় লাগবে, এটা দ্রুত হওয়ার বিষয় না। আর ব্যাংক খাতে বললাম তো পরিকল্পিতভাবে লুটপাট হয়েছে, তো পরিকল্পিত লুটপাট হলে এটা পরিকল্পিতভাবে এটাকে বিপরীতমুখী করা, সেটা কিন্তু খুবই সময় সাপেক্ষ আমার মনে হয়। জি, ডক্টর মাহফুজ কবির, মানে আপনাদের আলোচনার মধ্যে একটা বিষয় উঠে আসছিল যে বিনিয়োগের সাথে তো আসলে কর্মসংস্থান খুব বড়ভাবে জড়িত। তো একদিকে আমরা দেখছি যে দারিদ্র্য বাড়ছে, বৈষম্যের কথাটা তো দীর্ঘদিন ধরেই চলে আসছে, তো এর মধ্যে যদি আবার কর্মসংস্থানও নেতিবাচক প্রভাব পড়ে আগামী দিনে, মানে সেই জায়গাটায় এই বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে এই সরকার কি করতে পারে আসলে? হ্যাঁ, বিনিয়োগ বাড়ানোর জন্য আসলে আমাদের এই যে ঋণ যেটা আমরা দিচ্ছি প্রাইভেট সেক্টর, সেটা তো গ্রোথ এখন কত অলমোস্ট আর কি 7%। হ্যাঁ, তো এটা অনেক কমে গেছে, যেখানে আসলে 15-16% ছিল যেটা আগে, তো সেটাকে অর্ধেকেরও কম করা হয়েছে। তো এই জায়গা থেকে একটু নমনীয় মুদ্রানীতির দিকে আমরা যাই, তাহলে সেই ক্ষেত্রে একটা ভালো ফলাফল আসতে পারে, যে সহজেই এই প্রাইভেট সেক্টরকে ক্রেডিট দেওয়া, বিশেষ করে এসএমই খুব কষ্টে আছে, মানে এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, অতি ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে আসলে ঋণ পৌঁছে দিতে হবে এবং সহজ শর্তে। হ্যাঁ, আর সুদের হার অবশ্যই কমাতে হবে আমাদের, 1-2% কমালে আমি মনে করি যে এটা অনেকটাই বিনিয়োগ বাড়িয়ে দেবে, আর বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান বাড়বে। আর এই যে ক্ষুদ্র উদ্যোগগুলো যেহেতু বেশি কর্মসংস্থান তৈরি করে, তো ওই জায়গাতে বিশেষ নজর দেওয়া উচিত। প্রয়োজনে একটা ফান্ড তৈরি করতে পারে বাংলাদেশ ব্যাংক, এটা ধরেন 5-10 হাজার কোটি টাকার এই ক্ষুদ্র উদ্যোক্তা দেওয়ার জন্য। আর বড় যারা রয়েছেন, যাদের মধ্যে হয়তো উইলফুল ডিফল্টার নন যারা, হ্যাঁ, এরকম কিন্তু আমরা বেশ কিছু উদ্যোগকে মানে এরকম চিহ্নিত করতে পারি, যাদেরকে সহযোগিতা দিতে হবে। আর আরেকটা কাজ এখন করাই যাবে না, সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু গ্যাসের দাম বাড়ানোর একটা পরিকল্পনা চলছে, যে প্রায় 2.5 গুণ বাড়ানো হবে। তো এইটা এখন আসলে সময় নয়। হ্যাঁ, তো এই সময় আসলে এই আমাদের শিল্পোদ্যোক্তাদের যদি আরেক দফা চাপে ফেলি, তাহলে কিন্তু উৎপাদন আরও কমবে। আর একই সঙ্গে আমাদের আসলে এই এক্সপোর্ট কীভাবে বাড়ানো যায় সেটার কথা চিন্তা করতে হবে, এবং সরকারের আসলে কিছু নীতিগত উদ্যোগ এখানে যদি দেওয়া হয় সরকারের দিক থেকে, তাহলে আমি মনে করি যে এক্সপোর্ট যদি বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কর্মসংস্থানের উপরে আর নেতিবাচক প্রভাব আপাতত পড়বে না। তবে নীতির ক্ষেত্রে আমি বলবো যে আসলে এই মানিটারি পলিসি সেটা একটু ফ্লেক্সিবল করা, ইন্টারেস্ট রেট কমানো এবং একই সঙ্গে বিনিয়োগের পরিবেশটা একটু ভালো করা। তো এইভাবে করলে আমি মনে করি যে হয়তো সেক্ষেত্রে মানে বিনিয়োগকারীদের একটা কনসার্নের জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বা মানে আবার বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে সরকারের প্রতি একটা আস্থারও একটা খুব বড়ভাবে আসে, মানে সেই জায়গাটায় কোনো কিছু করণীয় আছে কিনা? না, সেখানে একটা বড় সমস্যা আমাদের রয়ে গেছে, সেটা হলো যে ক্রেডিট রেটিংয়ে আমরা এখনো পিছনে, মানে এবং এটা কিন্তু অবনমন হয়েছে, যে মুডিস যে লাস্ট রেটিং, তো সেখানে কমিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে। তো আর ঋণমান যখন কম থাকে তখন কিন্তু বাংলাদেশের উপরে তো আস্থা রাখার যে সুযোগ সেটা একটু কমে যায়। তো ওই জায়গাতে কিছু করা যায় কিনা, যেহেতু অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেক্টরে, তো তাদের সাথে কমিউনিকেট করলে আমি মনে করি যে আসলে এটার ইমপ্রুভ করা সম্ভব। এটা হলে তখন বিদেশি যে বিনিয়োগ সেগুলো আসবে, আর দেশের ভিতরে যে বিনিয়োগ সেটাতে আসলে আমি মনে করি যে ব্যবসায়ীদের যে আস্থা অর্জন,
সেটা সবচেয়ে বড় একটা ফ্যাক্টর। তো চাইলে কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা তিনি কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে সপ্তাহে একটা করে মিটিং করতে পারেন, করে যে কিছু তাদেরকে ভরসা দেওয়া বা অযথা তাদেরকে হয়রানি না করা। তারা যদি এই যে আমরা দেখলাম যে একেবারে প্রকাশ্য রাস্তার উপরে যে এই যে সামুরাই টাইপের যে ধারালো অস্ত্র নিয়ে যে এটা কোপানো হলো, এতে করে কিন্তু ভালো কোনো প্রভাব তৈরি হলো না দেশে। বরং এখন বিনিয়োগকারীরা চিন্তা করেন কিভাবে বিক্রি টিক্রি করে হয়তো কিছু ডলার টলার করে দেশে বাইরে চলে যায়, জীবনটা সবার আগে। তো এখন এই জায়গা থেকে আমাদের খুব দ্রুত বের হয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব দ্রুত দৃশ্যমান উন্নতি করতে হবে, করলে তখন ব্যবসায়ীরা হয়তো একটু ভরসার জায়গা পাবেন, তখন তারা বিনিয়োগ করবেন। একদম সংক্ষেপে যদি বলেন, মানে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে মানে কার্যকর পদক্ষেপ দেখছেন কিনা? আসলে কার্যকর পদক্ষেপ তো একটা, যে সেনাবাহিনীকে বাড়তি দায়িত্ব পালন করতে হচ্ছে। সেনাবাহিনীর বোধহয় ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আবার বাড়ানো হয়েছে 60 দিন, তাই না? এবং আমরা লক্ষ্য করব যে শিল্পাঞ্চলে যেসব আনরেস্ট হয়েছে, শ্রমিক অসন্তোষ, সেটা কিন্তু পুলিশ মোকাবেলা করতে পারেনি, সেনাবাহিনীকে যেতে হয়েছে। হ্যাঁ, তো এবং মাঝখানে বিনিয়োগকারী, ব্যবসায়ী, শিল্পপতিরা উদ্বেগ জানিয়েছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং তারা বলেছেন এটাই সবচেয়ে বড় সমস্যা তাদের এখন। তবে তারা এখন কিন্তু গ্যাসের দাম যে নতুন করে বাড়ানো, যে 2.5 গুণ বাড়ানোর যে উদ্যোগ, যেটা মাহফুজ ভাই বললেন, এটা নিয়ে তারা সিরিয়াস উদ্বেগ জানাচ্ছেন, এবং এটা আসলেই একটা বাজে পদক্ষেপ হবে। কেননা সরকার তো গ্যাস দিতে পারছে না, সরকার 1/3 চাহিদার গ্যাস কিন্তু সরবরাহ করতে পারছে না, এবং গ্যাসের চাপ কম, রান্নাঘরে গ্যাস নাই এবং শিল্প কারখানাতেও গ্যাস নেই। বড় বড় শিল্প, ভারী শিল্পগুলো সাংঘাতিকভাবে সাফার করছে গ্যাসের জন্য, এবং তারা পূর্ণ ক্যাপাসিটিতে উৎপাদন করতে পারছে না। তারপরে হচ্ছে মানুষের যদি ক্রয় ক্ষমতা কমে যায়, শিল্পপণ্যের চাহিদাও কিন্তু কমে যাবে। তখন দেখা গেল যে এই উদ্যোক্তাদের প্রোডাকশন কমিয়ে দিতে হচ্ছে, মানে তাদের ক্যাপাসিটি ইউজ হবে না, তাই না? আর সামনে শীতকাল চলে গেলে বিদ্যুতের চাহিদা বাড়বে, তখন গ্যাস কিন্তু বিদ্যুতে চলে যাবে, তখন আবার শিল্প কারখানায় গ্যাস কমে যাবে। এই সমস্যাগুলো দেখা দেবে। আমাদের বড় মৌসুমটাকে সাকসেসফুল করতে হবে, কারণ ধান চালের উৎপাদনে কিন্তু ঘাটতি আছে, এটা স্বীকার করা উচিত, তাই না? এবং সরকার নিজেই আমদানি করতে চাচ্ছে, বেসরকারি উদ্যোগে আমদানি উৎসাহিত করতে চাচ্ছে, কিন্তু আমদানি সেভাবে হচ্ছে না, চালের আমদানি। কারণ ওই যে প্রাইসের ব্যাপার আছে, যে প্রাইসটা একই পড়ে যায়, তখন বিক্রি হবে না। এই সংকটগুলো মোকাবেলা করা আসলেই কঠিন। আরেকটা জিনিস আমি বলি, যে এই বিদেশি বিনিয়োগ তো হবেই না, দেশে বিনিয়োগ না হলে বিদেশিরা উৎসাহিত হবে না। হ্যাঁ, আর হচ্ছে আমাদের এই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে না নির্বাচিত সরকার না আসলে, এটা আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।